সুজয়কে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসার পর পরমা দেখে তার বড় যা উপর তলাতে থাকে আর তার স্বামী অর্থাৎ সুজয় বাবা মাকে নিয়ে নিচের তলাতে থাকে, কিন্তু সেই বাড়ির রান্নাঘর দোতলাতে অবস্থিত ছিল। পরমা প্রথমবারের মতো তার শ্বশুর বাড়ির সাজানো গোছানো মডিউলার কিচেন দেখে বুঝতে পারি তার বড় যা ভীষণই শৌখিন প্রকৃতির। বাবা, আগে তো লোকের বাড়িতে এরকম ছোট ছোট শোকেস দেখতাম, এখানে তো দেখছি রান্নাঘরেও আবার ছোট ছোট শোকেস আছে। শোকেসের গায়ে কি সব যেন বোতাম, এই বোতামগুলো দিয়ে কি হবে? আগে তো কখনো এরকম কিছু দেখিনি। পরমা কৌতূহল বশত মাইক্রো ওভেনের বোতামগুলো টিপতে শুরু করে। ঠিক তখনই সেখানে পরমার বড় যা দীপা চলে আসে। আরে আরে, কি করছো? মাইক্রো ওভেনের বোতামগুলো এভাবে টিপছো কেন? আমি শুনেছি তুমি খুব গরিব ঘরের মেয়ে, জীবনে কখনো মাইক্রো ওভেন দেখোনি বোঝাই যাচ্ছে। শোনো, সব জিনিস হাত দিয়ে দেখতে নেই, দূর থেকেই দেখো। আমার কিচেন কিন্তু খুব সাবধানে ব্যবহার করবে, কোনো জিনিসের যেন ক্ষতি না হয়। প্রথম দিনই বড় জায়ের মুখে এরকম কথা শুনে পরমার খুবই খারাপ লাগে, তাই পরমা তখনই মাইক্রো ওভেন থেকে দূরে সরে যায় আর আলু কাটার জন্য বটি খুঁজতে শুরু করে। কিন্তু এদিক ওদিক খোঁজার পরও সে কোথাও বটি দেখতে পায় না। দিদি, আমি ভাবছি আজকে সকালবেলা সবাইকে লুচি আলুর দম আর পায়েস রান্না করে খাওয়াবো, কিন্তু আলু কাটার জন্য বটি খুঁজে পাচ্ছি না, তুমি একটু আমাকে বটিটা খুঁজে দাও না। বটি? আমার কিচেন দেখে মনে হচ্ছে যে এখানে তুমি বটি পাবে? আমি পিলার দিয়ে আলুর খোসা ছাড়াই আর ছুরি দিয়ে আলু কাটি, বটির বদলে এখানে চপার পেতে পারো। তোমার নিশ্চয়ই ছুরিতে কাটার অভ্যাস নেই, সে আমি বুঝতে পেরেছি। তুমি আলুগুলো আমাকে দাও, আমি কেটে দিচ্ছি। এই বলে দীপা আলু কাটতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে লুচি আলুর দম পায়েস রান্না হয়ে গেলে পরমা খাবারগুলো নিয়ে উপরের রান্নাঘর থেকে নিচে নেমে যায়, কারণ নিচে সুজয় এবং তার বাবা মা খাবার খাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকে। পরমার পেছন পেছন দীপাও নিচে নেমে যায়। দিব্যি তো উপরে গিয়ে আমার রান্নাঘরে রান্নাবান্না করে খাবার নিয়ে নিচে চলে এলে, বলি আমি আর তোমার দাদা কি খাবো সেটা একবারও ভেবে দেখেছো? শ্বশুর বাড়িতে আসার পরেই শুধু নিজেরটা ভাবলে বাকি জীবনটা এখানে সংসার করবে কি করে? না না দিদি, আমি আসলে বুঝতে পারিনি, আমি ভেবেছি তুমি আর দাদা হয়তো খাওয়ার জন্য নিচে নেমে আসবে। আমি ভাবলাম আমরা সবাই মিলে নিচে বসেই খাবার খাবো। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমার খাবারটা বেড়ে উপরে দিয়ে আসছি। আহ, বড় বৌমা, ছোট বৌমেই বাড়িতে নতুন এসেছে, ও কিভাবে আমাদের বাড়ির কথা জানবে? শোনো ছোট বৌমা, বড় বৌমা উপরে থাকে আর আমরা সবাই নিচে থাকি, কারণ বড় বৌমা বড় লোক মানুষ, ওনার আমাদের সঙ্গে নিচে থাকতে একটুও ভালো লাগে না, আর উনি আমাদের সঙ্গে বসে খাবার খেতেও পছন্দ করেন না। উনি উপর তলাতেই আরাম করে এসিতে বসে খাবার খান। ওহ মা, আপনি আবার শুরু করলেন। আমি উপরে থাকলেও আমি তো এই বাড়ির রান্নাঘর আলাদা করিনি, এখনো পর্যন্ত আমি একই হাঁড়িতে রান্না বান্না করে আপনাদের সবাইকে খাওয়াচ্ছি। তাই আমি উপরে থাকি কিংবা নিচে, তাতে আপনাদের অসুবিধা কোথায়? উপরের খোলা ছাদে না থাকলে আমার প্রবলেম হয়, উপরে থাকলে উপর থেকে খুব সুন্দর আকাশ দেখা যায়, যেটা নিচে থাকলে সম্ভব নয়। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর দীপা রান্নাঘরে যায় আর সে আজকে মাছের কালিয়া রান্না করবে বলে ঠিক করে। তুমি একটা কাজ করো, ছুরি দিয়ে সবজি কাটা শিখে নাও, তা না হলে আমি একাই সবার রান্না করে যাব, আর তুমি কি শুধু হাত পা নিয়ে রান্নাঘরে বসে থাকবে? তুমি আমাকে সবজিগুলো কেটে মাছের আঁশটা ছাড়িয়ে দাও। বড় জায়ের কথা শুনে পরমা মাছ ধুয়ে সবজি কাটতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই দীপা মাছটা গ্যাস ওভেনের উপর চাপিয়ে দিয়ে নিজের ঘরে চলে যায়। কিন্তু পরমা এদিকে মাছের ঝোলে কাঁচকলা কেটে দিয়ে দেয়, কারণ পরমা কাঁচকলা দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কাটে, কিন্তু দুপুরবেলা খাবার খাওয়ার সময় সেই মাছের ঝোল খেয়ে দীপা বলে, তুমি কি গাধা? আমি এত ভালো করে মাছের কালিয়া রান্না করছিলাম, তার মধ্যে তুমি কাঁচকলা মিশিয়ে দিয়েছো, তোমার সাহস তো কম নয়। আসলে আমি কাঁচকলা দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালোবাসি, আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল রান্না করলে তার স্বাদ কিন্তু 100 গুণ বেড়ে যায়। সেই জন্য আমি ভেবেছিলাম তুমি হয়তো মাছের ঝোলে কাঁচকলা দিতে ভুলে গেছো, তাই আমি নিজেই কাঁচকলা দিয়ে দিয়েছি। শোনো, ওসব কাঁচকলার ঝোল তোমাদের মতো গরিবদেরকে মানায়, কাঁচকলা দিয়ে মাছের ঝোল আমাদের জন্য নয়। ভবিষ্যতে আমার রান্নায় কোনোদিনও হাত দেবে না। তোমার যদি কাঁচকলা দিয়ে ঝোল খাওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি নিচে নিজের মতো রান্না বান্না করে নিতে পারো, উপরে আমার রান্নাঘরে যাওয়ার দরকার নেই, কারণ আমার রান্নাঘরে শুধুমাত্র আমার কথাই চলবে। দীপার কথা শুনে পরমা চুপ করে থাকে, সে কিছুই বলতে পারে না। দুপুরবেলা খাওয়া দাওয়া মিটে গেলে পরমা নিচ থেকে এঁটো বাসনপত্র নিয়ে উপরের রান্নাঘরে চলে যায়। সে যখন বাসনপত্রগুলো রান্নাঘরে সিঙ্কে রেখে মাজতে যায় তখন সে দেখে যে কল থেকে জল পড়ছে না।
কল থেকে জল বেরোচ্ছে না কেন? আমি এখন বাসনগুলো কিভাবে ধোবো? এখানে তো কোনো টিউবওয়েল কিংবা কুয়ো দেখতে পেলাম না, তাহলে আমি বাসনগুলো ধোবো কিভাবে? এই ভেবে পরমা খুব জোরে জোরে ট্যাপ হেডটাকে ঘোরানোর ফলে ট্যাপ হেড খুলে বাইরে বেরিয়ে আসে, যা দেখে পরমা ভয় পেয়ে যায়। তাই সে তখনই সেই ট্যাপ হেড নিয়ে দীপার কাছে চলে যায়। আরে মূর্খ, নিশ্চয়ই ট্যাঙ্কে জল নেই, সেই জন্য রান্নাঘরে জল আসছে না। তুমি শুধু গরিবই নয়, গাধাও বটে। তুমি আমার কিচেনের এত দামি ট্যাপ হেডটা খুলে ফেললে। শোনো, তোমার যদি বাসন মাজার দরকার হয়, আমাদের বাড়ির পেছনে একটা টিউবওয়েল আছে, তুমি ওখান থেকে বাসন মেজে নিয়ে এসো, যাও। দীপার কথা শুনে পরমা আবার দোতলার রান্নাঘর থেকে নিচে নেমে এসে বাসনপত্র ধুতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। এরই মধ্যে দীপা একটা সেরামিকের কুকওয়্যার সেট কেনে। দীপা সবসময় নিজের রান্নাঘরকে কিভাবে সুন্দর দেখানো যায় সেই চেষ্টাই করে থাকে। তাই সেই সেরামিকের কুকওয়্যার সেট কেনার পর দীপা তার বান্ধবীকে ভিডিও কল করে দেখায়, এই দেখ, ফাইনালি আমার সেরামিকের সেট চলে এসেছে। ডিজাইনটা দেখ কি সুন্দর, ভীষণ ইউনিক দেখে কিনলাম। আমার এই সেটটার উপর অনেক দিন থেকে নজর ছিল। সিরামিকের সেট ব্যবহার না করলে বড়লোক ফিল আসে না। এভাবেই দীপা তার কুকওয়্যার সেট নিয়ে ভীষণ পরিমাণে খুশি থাকে। এমনকি দীপা তার রান্নাঘরে রাগের হাড়ি কড়াই সবকিছু ফেলে দিয়ে শুধুমাত্র সেরামিকের জিনিসপত্র দিয়ে রান্নাঘর সাজিয়ে রাখে। শোনো, আমি আর তোমার দাদা আজকে বাইরে থেকে খেয়ে নেব, তাই আমাদের জন্য রান্না করার দরকার নেই। আর শোনো, আমার রান্নাঘরে গিয়ে যেন কোনো ক্ষতি করো না। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। এমন সময় পরমা মনে মনে ভাবে, সুজয় কত খাটাখাটি করে ফ্যাক্টরি থেকে বাড়ি আসবে, দিদি আর দাদা না হয় বাইরে থেকে খেয়ে নিল, কিন্তু আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর সুজয় কি খাবে? আমাকে ওদের জন্য রান্না করতে হবে। দিদি অন্তত রেস্টুরেন্ট থেকে সবার জন্য খাবার আনতে পারতো, কিন্তু এ ব্যাপারে দিদি তো কিছুই বললো না। এই ভেবে পরমা ডিমের কারি রান্না করবে বলে ঠিক করে। এমন সময় সে সেরামিকের কড়াইটা সারাশি দিয়ে নামাতে গেলে হঠাৎ করে সেই কড়াইটা হাত ফসকে মেঝেতে পড়ে যায়, যার ফলে সিরামিকের কড়াইটা ভেঙে গিয়ে মেঝের টাইলস গুলোতে দাগ হয়ে যায়। এ বাবা, পুরো কড়াইটাই তো ভেঙে গেল, এবার কি হবে? দিদি নিশ্চয়ই আমাকে খুব বকবে। আমি কি করব বুঝতে পারছি না। দিদিকে সব সত্যি কথা বলে দেব, তারপর যা হওয়ার হবে। কয়েক ঘন্টা পর দীপা বাড়িতে এসে দেখে তার সদ্য কিনে নিয়ে আসা সিরামিকের কড়াইটা ভেঙে গেছে। তুমি কি আমার রান্নাঘরের ক্ষতি করতে ঢুকেছো? কখনো ট্যাপ হেড ভেঙে ফেলছো, কখনো মাইক্রো ওভেন খারাপ করতে যাচ্ছ। তোমার ব্যাপারটা কি বলতো? এই গরিবরা কখনো বড় লোকেদের ভালো দেখতে পারে না। আমি কত শখ করে এই সেটটা কিনেছিলাম, একদিনও রান্না করতে পারলাম না, তার আগেই তুমি সব নষ্ট করে দিলে। শোনো, আজকের পর থেকে তুমি আর আমার রান্নাঘরে ঢুকবে না, ঠিক আছে? এভাবেই দীপা পরমাকে যাচ্ছে তাই করে অপমান করে, যা দেখে সুজয়ের খুবই খারাপ লাগে। তাই সুজয় তার বৌদিকে বলে, পরমা তোমার কি কি ক্ষতি করেছে বলো, আমি সব টাকা শোধ করে দেবো। পরমা ভুলবশত কড়াইটা ভেঙে ফেলেছে, আর কেউ ইচ্ছা করতে এই সমস্ত কাজ করে না, তাই না? তোমার যখন এতই টাকা দেওয়ার শখ হচ্ছে, তাহলে তোমার বউয়ের জন্য নিচে একটা আলাদা রান্নাঘর তৈরি করে নাও। উপরের রান্নাঘরটা তো আমার, আমি তোমাদের রান্না করে খাওয়াই। তুমি নিজের টাকা দিয়ে নিচে একটা রান্নাঘর বানিয়ে নাও, তাহলে আমি উপরে শান্তি করে থাকতে পারি। হ্যাঁ? দীপার মুখে এরকম কথা শুনে তার শাশুড়ি মা বলে, তোমার এত সাহস কি করে হয়? তুমি আমার ছেলের সঙ্গে কিভাবে কথা বলছো? আমাদের নিচে একটা রান্নাঘর ছিল, কিন্তু তুমি আমার বড় ছেলের কান ভাঙিয়ে সেই রান্নাঘরটা ভেঙে একটা স্টোর রুম তৈরি করে রেখেছো, যেটার আমাদের কোনো দরকার নেই। তাছাড়া উপরে যে রান্নাঘরটা করতে হয়েছে, তাতে আমি যথেষ্ট টাকা বিজয়কে দিয়েছি, তাই তোমার রান্নাঘর বলে চেঁচিয়ে লাভ নেই। হ্যাঁ, এখন তো আপনি বলবেনই, আপনার ছোট ছেলের টাকা দেওয়ার তো মুরদ নেই। তবে একটা কথা আমি সাফ বলে দিচ্ছি, রান্নাঘর ব্যবহার করলে রান্নাঘরের কোনো ক্ষতি হলে আমি সেটা সহ্য করব না। আজকে আমার সুন্দর রান্নাঘরের টাইলসটা পর্যন্ত আপনার ছোট বউ নোংরা করে দিয়েছে। দীপার কথা শুনে বাড়ির সকলেরই খুবই খারাপ লাগে। তাই সুজয় দীপাকে 10,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে দেয়, যা দেখে পরমা বুঝতে পারে সুজয় আজকেই মাহিনা পেয়েছে। আর সুজয় সেই মাহিনার বেশিরভাগ টাকাটাই দীপার হাতে তুলে দেয়, যা দেখে পরমার খুব খারাপ লাগে। তুমি আজকে সব টাকাটাই দিদির হাতে তুলে দিলে, তাই না? তুমি সারা মাস কিভাবে চালাবে? সব আমার জন্য হলো। আমি যদি একটা উনুন ধরিয়ে রান্না করতাম, তাহলে তোমার এত টাকা যেত না। ওসব ছাড়ো, কি আর করা যাবে, আমিই তো বেশি টাকা ইনকাম করতে পারি না। বৌদি ঠিকই বলে, তবে তোমার কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। পরমা সুজয়ের কথা শুনে খুবই কষ্ট পায়। এভাবে কিছুদিন কাটে।
কিন্তু প্রত্যেকদিন খুঁটিনাটি জিনিস নিয়ে দীপা পরমার সঙ্গে ঝগড়া করতে থাকে। তাছাড়া পরমাকে রান্নাঘরে যাওয়া আসা করার জন্য এবং বাসন মাজার জন্য বারে বারে ওপর নিচ করতে হয়। তাই পরমাকে এভাবে পরিশ্রম করতে দেখে সুজয়ের মোটেই ভালো লাগে না। সেই জন্য সুজয় অন্য একটা কাজের সন্ধান করতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কাটে। একদিন, বৌমা, আমার খুব ধনেপাতার চাটনি খেতে ইচ্ছে করছে, তুমি আমাকে ভালো করে ধনেপাতার চাটনি বানিয়ে খাওয়াও। হ্যাঁ, সে না হয় বানালাম, কিন্তু তার জন্য তো আমার শিল নোড়া দরকার। আপনাদের বাড়িতে কোথাও শিল নোড়া খুঁজে পেলাম না। আপনি আমাকে নোড়া এনে দিন, আমি এখনই আপনাকে ধনেপাতার চাটনি বানিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে আগে শিল নোড়া ছিল, কিন্তু তোমার বড় যা ওই শিল নোড়া ফেলে দিয়েছে। এখন আমাদের বাড়িতে শুধু মিক্সিতেই বাটাবাটির কাজকর্ম হয়। তুমি এক কাজ করো, উপরের রান্নাঘরে মিক্সি আছে, তুমি ওই মিক্সিতেই ধনেপাতার চাটনি বানিয়ে নিয়ে এসো। এই শুনে পরমা উপরে রান্নাঘরে যায়, কিন্তু সেখানে যেতেই পরমা দেখে রান্নাঘরের মাইক্রো ওভেনে আগুন জ্বলছে আর পুরো রান্নাঘর ধোঁয়াতে ভর্তি। এমনকি দীপা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে থাকে, যা দেখে পরমা বুঝতে পারে মাইক্রোওভেন থেকে আগুন লেগেছে। তাই পরমা সঙ্গে সঙ্গে দীপাকে সেখান থেকে বাইরে বার করে আনে আর জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। পরমা কোন রকমে কোলে করে দীপাকে উপর থেকে নিচে নিয়ে আসে। তাকে নিচে নিয়ে এসে পরমা তার চোখে মুখে জলে ছিটা দেয়। কিছুক্ষণের মধ্যে দীপার জ্ঞান ফিরে আসে, আর ঠিক তখনই সেখানে সুজয় বাড়িতে ফিরে এসে বলে, পরমা, আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। তোমাকে আর বৌদি রান্নাঘরে গিয়ে রান্না করতে হবে না। আমি কিছুদিনের মধ্যেই তোমাকে একটা নতুন রান্নাঘর বানিয়ে দেবো। তুমি কয়েকদিন নিচে উনুনে কষ্ট করে রান্না বান্না করে নাও। এমনিতেও বারবার উপর থেকে নিয়ে আসা যাওয়াতে তোমার অনেক অসুবিধা হয়। আমি তোমাদের দুজনের সঙ্গে রান্নাঘর নিয়ে খুব ঝগড়া করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আজকে তুমি না থাকলে আমি বাঁচতেই পারতাম না পরমা। তোমার বারবার উপর নিচে যাওয়া আসা করতে খুব কষ্ট হয়, তাই না? তুমি চিন্তা করো না, আমি একদম আমার মডিউলার কিচেনের মতো তোমাকেও নিচে একটা কিচেন বানিয়ে দেবো। কিছুদিনের মধ্যেই দীপা পরমার জন্য নিচে একটা সুন্দর মডিউলার কিচেন তৈরি করে দেয়। তাই পরমাকে আর কষ্ট করে বাড়ি বাড়ি উপরে গিয়ে রান্না বান্না করতে হয় না। এত ঝড় জলের মধ্যে তুমি যদি এখন মেহেন্দি দিয়ে ব্লাউজ পরো, তাহলে তো সেটা কিছুক্ষণের মধ্যেই ধুয়ে যাবে। তারপর অবস্থাটা কি হবে একবার ভেবেছো? আমার অবস্থা আমি সামলে নেব। আমি মেহেন্দি ব্লাউজের জন্যই ফেমাস হয়েছি। আর তুমি চাও এত বড় শোটাতে আমি মেহেন্দি ব্লাউজ না পরি? বাজে কথা না বলে তোমাকে যেটা বলছি তুমি সেটা করে দাও। দেরি করো না, এক্ষুনি শো শুরু হয়ে গেলে অসুবিধায় পড়তে হবে। আমার কথাটা বোঝার চেষ্টা করো, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, পুরো মেহেন্দি কিন্তু ধুয়ে উঠে চলে যাবে। দূর বাবা, একই কথা বলো না তো। আমি বেরোতে বেরোতে বৃষ্টি থেমে যাবে। আমি বলছি তো কিচ্ছু হবে না, পরিয়ে দাও, তাড়াতাড়ি করো। দীপিকার অনেকবার বারণ করা সত্ত্বেও নমিতা তার কোনো কথাই শোনে না। সে দীপিকাকে জোর করে নিজে মেহেন্দি ব্লাউজ পরে বাইরে বেরোয়, আর বাইরে বেরোতেই নমিতার ব্লাউজ বৃষ্টির জলে একেবারে ধুয়ে মুছে যায়। নমিতা দীপিকার বৌদি হলেও সে শহরের একটি বড় শাড়ির দোকানের মডেল ছিল। সেই দোকানে নতুন যে কোনো শাড়ি এলেই নমিতাকে ডেকে পাঠানো হয় মডেলিং এর জন্য। বেশ কয়েকদিন আগের কথা, যখন নমিতা প্রথম এই শাড়ির দোকানে কাজ করা শুরু করেছিল। শাড়িটা পরে তো তোমাকে বেশ ভালোই মানিয়েছে, কিন্তু এই শাড়িটার সাথে ব্লাউজটা একেবারেই মানাচ্ছে না। এরকম সাধারণ ব্লাউজ পরলে ওই শাড়িটার মান কমে যাচ্ছে। অন্য ব্লাউজ পরে একবার ট্রাই করলে হয় না? আমি চাই আজই শ্যুটটা হয়ে যাক। আজ আমার একটু দরকারও ছিল, তাই বলছিলাম আর কি। আমাদের দোকানে কি কি ব্লাউজ আছে আমি খুব ভালো করেই জানি। তার মধ্যে সবচেয়ে দামি আর সুন্দর ব্লাউজটাই তোমাকে এনে দিয়েছি, কিন্তু এটাও তো ওই শাড়িটার সাথে মানাচ্ছে না। কি করি এবার? আজকে শ্যুটটা না হলে তো এরা আমাকে কোনো টাকাই দেবে না, অথচ আমি কাজ পেয়ে সবাইকে কিছু না কিছু কিনে দেব বলে এক গাদা জিনিস অর্ডার করে দিয়েছি। তুমি আজ এসো নমিতা, আগে একটা ভালো ব্লাউজ তৈরি হোক, তারপর না হয় শ্যুট হবে। এই শাড়িটার সাথে ম্যাচ করে আগে ভালো একটা ব্লাউজ বানানো খুবই দরকার। স্যার প্লিজ, শ্যুটটা আজকে বন্ধ করবেন না, আমাকে একটু সময় দিন। আমি কথা দিচ্ছি এই শাড়িটার জন্য একেবারে উপযুক্ত ব্লাউজ খুঁজে নিয়ে আসবো। কিন্তু আমি 2 ঘন্টার বেশি সময় দিতেই পারবো না, এরই মধ্যে যা করবে করো। বিপ্লব বাবুর কথা শুনে নমিতা চিন্তায় পড়ে। সে আশেপাশে নানান রকমের ব্লাউজের দোকান খুঁজতে থাকে, কিন্তু কোথাও তার মনের মতো ব্লাউজ পায় না। ক্লান্ত হয়ে ফিরে যাবে এমন সময় তার নজর একটি মেহেন্দি দোকানের উপর পড়ে। সেখানে একজন মহিলা তার মডেলের পিঠে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল। নমিতাকে দেওয়া বিপ্লব বাবুর সময় কমে আসলেও এমন অদ্ভুত ঘটনা দেখে নমিতা খুবই অবাক হয়। সে আর দাঁড়িয়ে না থেকে ওই মেহেন্দির দোকানে ঢুকে পড়ে।
যে মহিলা মেহেন্দি করছিল সে ব্যস্ত থাকায় নমিতা সেই দোকানের এক কর্মচারীর সঙ্গেই কথা বলে। এটা কি করছেন উনি? এরকম ভাবে পিঠে মেহেন্দি করছেন কেন? এটা কি কোনো স্টাইল? আমাকে একটু বলতে পারবেন? হ্যাঁ ম্যাডাম, এটা আজকালকার নতুন ফ্যাশন। সবাই আজকাল মেহেন্দি দিয়ে ব্লাউজ পরছে, তাই জন্যই তো পুরো হাত আর পিঠে মেহেন্দি দিয়ে কলকা আঁকা হচ্ছে। কল্যাণীর কথা শুনে নমিতার মাথায় একটা দুর্দান্ত আইডিয়া আসে। আপনার ম্যাডামের একটা মেহেন্দি ব্লাউজ বানাতে কতক্ষণ লাগে? না মানে আমি তো মডেলিং করি, তাই বলছিলাম আমার ওনাকে দরকার। আমার ম্যাডাম ভীষণ গুণী, ওনার একটা ব্লাউজ আঁকতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। এই দেখুন না, আমরা কথা বলছি আর ততক্ষণে ওনার কতটা হয়ে গেল। নমিতা আর দেরি না করে ওই মেহেন্দি আর্টিস্টকে অনুরোধ করে তাকে মেহেন্দি দিয়ে ব্লাউজ বানিয়ে দেওয়ার জন্য। সেই মহিলাও নমিতার দরকার বুঝে তার থেকে অনেক টাকা চেয়ে বসে। নমিতা বাধ্য হয়ে বেশি টাকা দিতে রাজি হয়। বিপ্লববাবু নমিতার এই মেহেন্দি ব্লাউজের আইডিয়াতে খুবই খুশি হয় এবং তাদের শুটিংটাও কমপ্লিট হয়ে যায়। সব শেষ হতে অল্প টাকা নিয়ে ক্লান্ত নমিতা বাড়ি ফিরে আসে। তাকে দেখে তার ননদ খুবই চিন্তায় পড়ে। কি ব্যাপার বৌদি, আজকে শুট থেকে ফিরে মুখটা এমন হয়ে আছে কেন? কিছু হয়েছে তোমার? আর বলো না, টাকাগুলো পেতে না পেতেই কোথায় যেন বেরিয়ে গেল। আবার কবে শুট হবে কে জানে। টাকা কেন বেরিয়ে গেল? কি হয়েছে? আবার অনলাইনে ভুলভাল জিনিস কিনেছো তুমি? নমিতা দীপিকাকে সমস্ত ঘটনা জানায়। সব শুনে দীপিকা খুবই হাসতে থাকে। তার হাসি দেখে নমিতা খুবই রেগে যায়। তুমি জানো না আমি বিউটিশিয়ানের কোর্স করেছি? তুমি যদি বাড়িতে একবারও ফোন করে আমাকে ঘটনাটা জানাতে পারতে, আমি তো ফ্রিতে তোমাকে মেহেন্দি ব্লাউজ বানিয়ে দিতে পারতাম। সত্যি বলছো? ফ্রিতে করে দেবে? আমি আবার বললে আমাকে ফ্রিতে মেহেন্দি ব্লাউজ করে দেবে? ইয়েস মাই ডিয়ার বৌদি, তোমার আবার যেদিন দরকার হবে তুমি আমাকে বলো, আমি ফ্রিতেই করে দেব। নিজের বৌদির কাছ থেকে আবার কেউ কখনো টাকা নেয়? এভাবেই ননদ বৌদির নানান রকম আলোচনা চলতে থাকে। দেখতে দেখতে 2-1 দিন কাটে। হঠাৎই একদিন সকালবেলা বিপ্লববাবু নমিতাকে ফোন করে। তার ফোন পেয়ে আরেকটা শুট হবে এই ভেবে নমিতা খুবই খুশি হয়ে ফোনটা তোলে। তোমার মেহেন্দি ব্লাউজ পরা ফটোশুট এতটাই পপুলার হয়ে গেছে যে একটা অনেক বড় শাড়ির ব্র্যান্ড তোমাকে মডেল বানাতে চাইছে। আমি সেই জন্যই তোমাকে ফোন করলাম, যাতে তুমি ওদের না করে দাও। কেন স্যার, না করে দেব কেন? এক্সট্রা একটা দুটো ফটোশুট করলে তো আমার বাড়িতে একটু টাকা আসবে। আপনি জানেন যে আমি বিবাহিত, আর সংসার চালাতে কত টাকা খরচ হয় সেটা আপনার অজানা কিছু নেই। একদিনের শুট নয়, ওনারা তোমাকে পাকাপাকি ভাবে ওনাদের ব্র্যান্ড মডেল বানাতে চাই। আমি তোমাকে অনেকদিন থেকেই চিনি, আর তোমাকে নিজের বোন ভেবেই বলছি, তুমি ওদের না করে দিও। টাকা বাড়ানোর সময় মনে থাকে না, আর এখন নিজের দরকারে আমাকে বোন বানিয়ে দিল। আমি কিছুতেই এনার কথায় রাজি হতে পারবো না। আমি যেখানে বেশি টাকা পাবো আমি সেখানেই যাব। আর কোন রকমের আলোচনা না করে নমিতা ফোন রেখে দেয়। নতুন ব্র্যান্ডের সঙ্গে কাজ করা শুরু করতেই নমিতার ঔদ্ধত্য বাড়তে থাকে। সে তার ননদকে প্রত্যেকদিনই মেহেন্দি দিয়ে ব্লাউজ বানিয়ে দিতে বলে, কিন্তু তাকে টাকা দেওয়া তো দূরের কথা, ভালোবেসে কোনোদিনও তাকে একটা থ্যাংক ইউ পর্যন্ত সে বলে না। তার এমন ব্যবহারে তার স্বামী শ্রমিক খুবই রেগে যায়, কিন্তু তবুও নমিতাকে সে কিছু বলে না। একদিন দীপিকা নমিতাকে বলে, আজকে কিন্তু আমি ফিস নেব বৌদি, একটা থ্যাংক ইউ তো তোমাকে বলতেই হবে। আজকে এতদিনের সেরা কাজটা আমি করে দিচ্ছি। আজকে যদি আমাকে বিরিয়ানি না খাইয়েছো তাহলে তোমার সাথে কিন্তু আরই। তোমার কি বুড়ো বয়সে ধেড়ে রোগী ধরলো? এসব কি বাচ্চাদের মতো কথা বলছো? মাথা ঠিক আছে তোমার? বোকা বোকা আচরণ। একটা কাজে বেরোবো তার আগে এসব বলে পুরো মুখটা আমার বিগড়ে দিলে তুমি। এসব তুমি কি বলছো নমিতা? মেয়েটা প্রত্যেকদিন তোমার জন্য এইভাবে খেটে যাচ্ছে, তাকে তুমি একটা টাকাও দিচ্ছ না, উল্টো অপমান করছো। তোমার ওর কাছে হাত জোড় করে তোকে ধন্যবাদ জানানো উচিত। কেন? ঘরের লোককে সাহায্য করবে তার জন্য আবার ধন্যবাদ জানাতে হবে আর পারিশ্রমিকও দিতে হবে? আমি যে প্রত্যেকদিন রান্না করি আমাকেও তো তাহলে পারিশ্রমিক দিতে হবে এবার থেকে। না, নমিতার কথা শুনে দীপিকা কিছু আর বলে না। সে বাধ্য হয়ে নমিতাকে আবার মেহেন্দি দিয়ে ব্লাউজ বানিয়ে দেয়। কিন্তু নমিতা বাইরে বেরোতে বেরোতেই হঠাৎই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় আর তার সমস্ত মেহেন্দি ধুয়ে মুছে যায়। কোনো উপায় না পেয়ে নমিতা আবার বাড়িতে ফিরে আসে। সেই দিন এত বৃষ্টি পড়েছিল যে তার ফটোশুট করতে যাওয়া হয় না। এভাবেই বৃষ্টির জন্য নমিতা 2-1 দিন শুট করতে যেতে পারে না। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি, ওটা তোমার কাজে আসবে আশা করি।
এখন বর্ষাকাল শেষ হতে অনেক সময় আছে, ততদিন কি তুমি শুট করবে না? আমি বলছিলাম যে তুমি যদি এমন কোনো মেহেন্দি আর্টিস্টকে খুঁজে পাও যে তোমার কাজের জায়গায় গিয়ে তোমাকে মেহেন্দি ব্লাউজ পরিয়ে দেবে, তাহলে বৃষ্টিতে মেহেন্দি ব্লাউজ ধুয়ে যাওয়ার চিন্তাটা দূর হবে। এই মেয়ের মাথায় তো ভীষণ বুদ্ধি, কিন্তু অন্য কোনো মেহেন্দি আর্টিস্টকে ভাড়া করলে দেখি আমার ননদিনী রায়বাগিনীকে বলে, ও যদি আমার সাথে স্টুডিওতে যায় তাহলে আমার খরচা আর টেনশন দুটোই কমবে। কি হলো, কি ভাবছো তুমি? আইডিয়াটা ভালো লাগলো না তোমার? আইডিয়াটা ভালো, কিন্তু অন্য কোনো মেহেন্দি আর্টিস্ট এরকম ভাবে প্রত্যেকদিন আমার সাথে স্টুডিওতে যাবে না, আর গেলেও অনেক টাকা চাইবে। আর তাছাড়া এতদিন তো আমাকে মেহেন্দি তুমিই পরিয়েছো, তুমি যেতে পারবে না আমার সাথে? দীপিকা আর কোনো কিছু না ভেবেই নমিতার প্রস্তাবে রাজি হয়ে যায়। তারা এই ঝড়ঝড় বৃষ্টি পেরিয়ে প্রত্যেকদিন স্টুডিওতে যায়। সেখানে দীপিকা নমিতার গায়ে সুন্দর করে মেহেন্দি দিয়ে ব্লাউজ বানিয়ে দেয়। নমিতার জনপ্রিয়তা এভাবেই বাড়তে থাকে। কেউ নমিতাকে তার মেহেন্দি আর্টিস্টের কথা জানতে চাইলেও নমিতা কখনো কিছু বলে না। এমনকি দীপিকা যে তার নিজের ননদ সেটাও সে কাউকে জানায় না। এই ঘটনায় দীপিকা খুবই কষ্ট পায়। তুমি কখনো আমার পরিচয় দাও না কেন বৌদি? আমারও তো ইচ্ছা করে বলো, আমার কাজের জন্য প্রশংসা পেতে। আমার ছবিও ম্যাগাজিন খবরের কাগজে দেখতে আমার কি ভালো লাগবে না বলো? তোমার মনে আছে আমার একটা শুটের ছবি জনপ্রিয়তা পাওয়ায় কেমন করে আমি বিপ্লব বাবুদেরকে ছেড়ে এই কোম্পানিতে ঢুকেছি? সেরকম ভাবে জনপ্রিয়তা পেয়ে গেলে তুমি যে আমাকে ছেড়ে অন্য কাউকে মেহেন্দি পরিয়ে বেশি টাকা ইনকাম করতে চাইবে না, তার কি গ্যারান্টি আছে? দীপিকা তার বৌদির কথাই খুবই রেগে যায়, তবুও সে চুপচাপ থাকে এবং কথা ঘুরিয়ে অন্য কথা বলে। এসব বাদ দাও, আগে বলো আজ এই রকমের দুটো শাড়ি এনেছো কেন? একটা পরে তো শুট করবে, আর একটা কি হবে? আরে শুট নয়, আজকে তো ফ্যাশন শো। একটা পরে আমি স্টেজে উঠবো, আর একটা তোমার গিফট। এই দুটো শাড়ি একদমই একই রকম, আমাদের শাড়ির ব্র্যান্ডের একদম নতুন মডেল। কি দারুণ না? তারা কথা বলতে থাকে এমন সময় হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। যেহেতু আজকে মডেলিং স্টেজ খোলা আকাশের নিচে ছিল, তাই দীপিকা নমিতাকে বারবার মেহেন্দি ব্লাউজ পরতে বারণ করে। নমিতা তার ননদের কোনো কথাই শোনে না। সে মেহেন্দি ব্লাউজ পরে স্টেজের দিকে যেতে চায়। হঠাৎই যেন আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়ে আসে। নমিতার গায়ে থাকা মেহেন্দি ধুয়ে মুছে সেই মেহেন্দির দাগ তার শাড়িতেও লেগে যায়। তুমি তো পুরো তীরে এসে তরি ডুবিয়ে দিলে নমিতা। তোমার মেকআপ, মেহেন্দি ব্লাউজ, আমাদের শাড়ি সব তো নষ্ট করে দিলে। তোমার এইটুকু বুদ্ধি নেই যে বর্ষার মধ্যে মেহেন্দি ব্লাউজ পরে খোলা আকাশের নিচে এলে কি হতে পারে? আশ্চর্য। বৃষ্টি তো থেমে গেছে, আমি এক্ষুনি সব ঠিক করে নিচ্ছি। আর কি ঠিক করবে তুমি? তোমাকে নতুন করে সাজাতে তো আরো 1 ঘন্টা লাগবে। শ্বশুর হতে তো 15 মিনিট বাকি, ততক্ষণে তো তোমার শাড়ি পাল্টানোই হবে না। আমাদের পুরো প্ল্যানটা ভেস্তে দিলে। আজ সমস্ত বড় শাড়ির ব্র্যান্ড এই শোতে অংশগ্রহণ করবে, শুধুমাত্র আমাদের ব্র্যান্ড ছাড়া। এটা কিভাবে মেনে নেওয়া যায়? না অরুণ বাবু, আপনার ব্র্যান্ড অবশ্যই অংশগ্রহণ করবে, তাও আবার ওই মেহেন্দি ব্লাউজ পরেই। দীপিকার কথা শুনে সবার চোখ তার দিকে পড়ে। অরুণ বাবু এবং নমিতা দীপিকার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে নমিতার পাওয়া উপহারের শাড়িটা পরে সুন্দর করে সেজে মেহেন্দি ব্লাউজ এঁকে বাইরে আসে। নমিতাকে দেখে অরুণ বাবুর মন খুশিতে ভরে ওঠে। এই তোরা সবাইকে জানিয়ে দে আমরা আমাদের নতুন মডেল পেয়ে গেছি। তোরা স্টেজ রেডি কর, আমি আর দীপিকা এক্ষুনি যাচ্ছি। সেদিন নমিতার জায়গায় দীপিকা মডেলিং করে। দীপিকার কাজ দেখে সবাই অবাক হয়ে যায়। সে এতদিন ধরে তার বৌদিকে দেখতে দেখতে এসব জিনিসগুলো বেশ ভালো মতোই রপ্ত করতে পেরেছিল, কিন্তু সে যে এত ভালো কাজ করবে সেই আশাটা কেউ কখনো করেনি। নমিতার সুন্দর পরিবেশনের জন্য সেদিন অরুণ বাবু শাড়ির ব্র্যান্ড প্রথম স্থান অধিকার করে। পরের দিন থেকে খবরের কাগজে, ম্যাগাজিনে, শহরের বড় বড় বিজ্ঞাপনে শুধু দীপিকাকেই দেখা যায়। নমিতা তার ভুল বুঝতে পারে। সে আবার বিপ্লব বাবুর কাছে কাজ চাইতে যায়, কিন্তু বিপ্লব বাবু তার সাথে কথা না বলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়।